ফুটবল বিশ্বকাপ তো চলে এলো, কিন্তু আপনি ফরমেশন সম্পর্কে কতটুকু জানেন? আজকের ভিডিওতে ফুটবলের সমস্ত বেসিক ফরমেশন কভার করার চেষ্টা করছি। ফুটবল এবিসির বাকি ভিডিওগুলো দেখতে চাইলে প্লেলিস্টটা ভিজিট করতে ভুলবেন না। ডেসক্রিপশন এবং আই কার্ডে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন। এই ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বা এবং ডিটেইল হতে চলেছে, সো ধৈর্য নিয়ে দেখতে হবে। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিন, আর আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। ফুটবল শুধুমাত্র 11 জন মানুষের দৌড়াদৌড়ির খেলা নয়, এটা হচ্ছে দুজন ট্যাকটিক্যাল মাইন্ড কোচের দাবার বোর্ডের সুচারু চাল, যেখানে প্রত্যেকটি প্যাটার্ন, প্রত্যেকটি প্লেয়ারের পজিশন, এই সমস্ত কিছুকে নিখুঁতভাবে অ্যানালাইজ করা হয়। প্লেয়াররা মাঠে কোন কোন প্যাটার্নে অপারেট করছেন সেগুলো নিয়েই কিন্তু ফরমেশনসের জন্ম হয়। দেখুন, ফুটবলের শুরুর দিকে কিন্তু ফরমেশন বলে কিছু ছিল না। ফুটবলটা ছিল ড্রিবলিং নির্ভর, আর সেখানে কিন্তু ফুটবলে কোনো একটা স্ট্রাকচার কিংবা প্যাটার্নকে মেনটেন করার উপর গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু 1872 সালে সর্বপ্রথমবার স্কটিশ ফুটবলে ফরমেশনের আবির্ভাব ঘটে, যেখানে ফুটবলাররা প্রথমবার একটা নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করা শুরু করেন। এইজ অফ ড্রিবলিং শেষ হওয়ার পর এই সর্বপ্রথমবার কোন একটা নির্দিষ্ট পিচ ম্যাপ আমরা দেখতে পাই, যেখানে সর্বপ্রথমবার একটা অদ্ভুত ফরমেশন ইউজ করা হয়। এখনকার সময় যে কোনো মানুষ শুনলে বলবে এটা কি আসলে ফরমেশন ছিল? এই ফরমেশনটা ছিল 1-1-2 আর 2-2-6, যেখানে ডিফেন্ডারদের তেমন কোনো ভূমিকাই ছিল না, মিডফিল্ড বলে কোনো কিছুর অস্তিত্বও ছিল না, শুধু আক্রমণ, শুধু গোল। এটাই ছিল এক সময়ের ফুটবল। কিন্তু 1925 সালে আসলো ফুটবলের এক বিশাল চেঞ্জ। ফুটবলের অফসাইড রুলে পরিবর্তন আনা হলো। ফুটবলের অফসাইড রুলে পরিবর্তন এনে এখন মাত্র দুজন অপোনেন্টের মাধ্যমে রুলটা তৈরি করা হলো। অফসাইডের সমস্ত রুলস জানতে এই ভিডিওটা দেখতে ভুলবেন না। এটা কিন্তু ফুটবল এবিসির দ্বিতীয় ভিডিও ছিল। এর মাধ্যমে সর্বপ্রথমবার ফুটবলে WM এই ফরমেশনটা ইউজ করা শুরু হয়ে যায়, যেখানে প্লেয়াররা W এবং M এই প্যাটার্নে মাঠে দাঁড়ানো শুরু করেন। এর মাধ্যমে ফুটবলে এই WM ফরমেশন অর্থাৎ 3-2-2-3 এই ফরমেশনটা জনপ্রিয় হওয়া শুরু হয়ে যায়। হার্বার্ট চ্যাপম্যানের আর্সেনাল সর্বপ্রথমবার 3 জন ডিফেন্ডার ইউজ করে। এর মাধ্যমে ফুটবলের ডিফেন্সের গুরুত্ব বোঝা শুরু হয়ে যায়। এই থেকেই ফুটবলে মিডফিল্ডের জন্ম হয়, অর্থাৎ এই WM ফরমেশনকে ফুটবলের ফরমেশনের জনক বলা যেতে পারে। এর মাধ্যমে আমরা ডিফেন্ডারদের অরিজিন পেয়েছি, এর মাধ্যমে আমরা মিডফিল্ড নামক একটা জিনিসের জন্ম দেখতে পেয়েছি। এরপর ইতালিয়ানরা নিয়ে আসলো ফুটবলে আরেকটা নতুন কনসেপ্ট, যাকে বলা হয় লিবেরো। এর মাধ্যমে 4 জন ডিফেন্ডারের পিছনে একজন ফ্রি প্লেয়ার থাকতে পারবেন, যিনি বিপদ ক্লিয়ার করবেন। এর মাধ্যমে ফুটবলে ডিফেন্সিভ ফুটবলের সূচনা হয়ে গিয়েছিল, যার জন্য ইতালি সমগ্র ফুটবল বিশ্বে বিখ্যাত। এরপর আস্তে আস্তে ফরমেশনগুলো ডেভেলপ করা শুরু করে। ফুটবলের সবচেয়ে সেরা ফরমেশনসগুলো, সেটা 4-4-2 হোক, 4-2-4 হোক, এবং আধুনিক 4-3-3 ফরমেশনের প্রাচীন ভার্সন হোক, এই সব কিছু কিন্তু ডেভেলপ করেছেন ব্রাজিলিয়ান কোচরা। যদিও ইউরোপিয়ান কোচদের অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। 1958 বিশ্বকাপে সর্বপ্রথমবার ব্রাজিল 4-2-4 ফরমেশন ইউজ করে। এর মাধ্যমে ব্রাজিল ফরমেশনসের ব্যাপারে ইউরোপিয়ানদের অনেকটা অবগত করছিল। যদিও ইউরোপে কিন্তু অনেক ভালো ফরমেশনস এবং রিজিড স্ট্রাকচার ছিল, কিন্তু সেগুলো রেজাল্ট নিয়ে আসতে পারছিল না। এরপরে ফুটবলের নানা পরিবর্তন এসেছে, পরিবর্তনের মাধ্যমে ফুটবল এগিয়ে গিয়েছে। সো এখন আমরা ফুটবলের সবগুলো ফরমেশনস কভার করার চেষ্টা করব। আমরা বেসিকগুলো কভার করার চেষ্টা করেছি, বিকজ ফরমেশনসের কোনো শেষ নেই। তো আমরা এখানে ডায়মন্ড ফরমেশনটা আপাতত বাদ দিয়েছি, বিকজ এই ফরমেশনটা বর্তমানে খুবই রেয়ার কয়েকটা দল ইউজ করে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে সবচেয়ে ব্যবহৃত এবং সবচেয়ে সফল ফরমেশন হচ্ছে এই 4-3-3 ফরমেশন। 4-3-3 ফরমেশনের ক্ষেত্রে একজন গোলকিপারের সাথে 4 জন ডিফেন্ডার, 3 জন মিডফিল্ডার এবং 3 জন অ্যাটাকার ইউজ করা হয়। যদিও এর অনেকগুলো ভেরিয়েশনস রয়েছে। আমরা যদি একদম গোলকিপিং থেকে শুরু করি, তাহলে এখানে কিন্তু গোলকিপারের রোলটা অনেক ভাইটাল একটা রোল হয়ে যায়। গোলকিপারকে অবশ্যই বল ডিস্ট্রিবিউশনে দুর্দান্ত হতে হয়, কেননা এই 4-3-3 ফরমেশনের অ্যাটাকটা শুরু হয় গোলকিপারের পাস দিয়ে। গোলকিপারের পাস এবং তার বল ডিস্ট্রিবিউশনই বিল্ড আপের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই 4-3-3 ফরমেশনে। সেই ক্ষেত্রে এডারসনের মতো গোলকিপাররা এটা সবচেয়ে ভালো ফিট হন। যেমন পিএসজির কোচ লুইস এনরিকে দোনারুমাকে বাদ দিয়ে দিয়েছিলেন তার দলের পরিকল্পনা থেকে, বিকজ তার কিন্তু বল ডিস্ট্রিবিউশন এত ভালো ছিল না। দুজন সেন্টার ব্যাকের মূল ভূমিকাটা হচ্ছে ডিফেন্সে গোলকে বাঁচানো, সিম্পল। তবে এই দুজন ডিফেন্ডারের ক্ষেত্রে আরও দুটি অ্যাবিলিটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। নাম্বার 1 হচ্ছে বল ডিস্ট্রিবিউশন। আবারও বলছি, যেহেতু এক্ষেত্রে আক্রমণটা শুরু হয় একদম গোলকিপার থেকে এবং তারপরে বলটা ডিফেন্ডারদের কাছে যায়, ডিফেন্স থেকে মিডফিল্ড এবং মিডফিল্ড হয়ে সেখান থেকে সেটা কিন্তু আক্রমণ ভাগে যায়, অর্থাৎ বলের বিল্ড আপটা কিন্তু ডিফেন্সের মধ্যেই হয়ে থাকে। এই জন্য এখানে যে দুজন ডিফেন্ডার খেলবেন তাদের মধ্যে দুজনেরই কিন্তু ডিস্ট্রিবিউশন কোয়ালিটি ভালো হতে হবে। অ্যাটলিস্ট একজনের তো বল ডিস্ট্রিবিউশন দুর্দান্ত হতেই হবে। যেমন ব্রাজিল দলে গ্যাব্রিয়েল, মার্কিনোস দুজনেরই কিন্তু বল ডিস্ট্রিবিউশন কোয়ালিটি দুর্দান্ত। সাইড ব্যাকদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু রুলস রয়েছে। যে দুজন সাইড ব্যাক বা ফুল ব্যাক খেলবেন তাদের মধ্যে খুব ভালো কম্বিনেশন থাকা জরুরি। তারা একজন আরেকজনের মুভকে রিড করতে পারতে হবে।
ধরুন রাইট ব্যাক আক্রমণে চলে গেল, সেই ক্ষেত্রে এখানে যে লেফট ব্যাক আছে তার কাজটা হচ্ছে ডিফেন্সে নেমে এসে ডিফেন্সকে 3 ডিফেন্সে পরিণত করা এবং ডিফেন্ডারদের মধ্যে যে দুজন সেন্টার ব্যাক আছেন তাদেরকে হেল্প করা। ঠিক একই ব্যাপার কিন্তু লেফট উইংয়ে আক্রমণের ক্ষেত্রেও হবে। যদি লেফট ব্যাক আক্রমণ ভাগে উঠেছেন সেক্ষেত্রে রাইট ব্যাক পিছনে নেমে এসে একজন 3 ডিফেন্স ফরমেশনের ক্ষেত্রে হেল্প করবেন। এক্ষেত্রে ডিফেন্ডারদের লং বলের এবিলিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এখান থেকে লং বলটা কিন্তু সরাসরি আক্রমণ ভাগে কিন্তু বলটাকে রিচ করতে হেল্প করতে পারে। সেক্ষেত্রে ডিফেন্ডারদের বল ডিস্ট্রিবিউশন এবং লং বলদের কোয়ালিটি ভালো হলে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কাউন্টার অ্যাটাক তৈরি করা যায়। তাছাড়াও যে দুজন ডিফেন্ডার খেলবেন তাদের কিন্তু ফিজিক্যালি স্ট্রং হতে হবে, এরিয়ালি খুব ভালো হতে হবে এবং ডিফেন্সিভলি তারা খুব ভালো হবে এরকমটাই কোচরা আশা করেন। মিডফিল্ডের ক্ষেত্রে কিন্তু অনেক বৈচিত্র্য দেখা যায়। সো 4-3-3 ফরমেশনে মিডফিল্ডে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তবে এই মিডফিল্ডে কিন্তু অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। সাধারণত 3 ধরনের 4-3-3 ফরমেশন প্রচলিত আছে, যেখানে ফ্ল্যাট 4-3-3 কিন্তু একটা প্রচলিত ফরমেশন, যেখানে 3 জন প্লেয়ারই ফ্ল্যাট খেলে থাকেন, একই লাইনে থাকেন। আরেকটা ফরমেশন হচ্ছে সিঙ্গেল পিভট এবং ডাবল পিভটে। সিঙ্গেল পিভটের ক্ষেত্রে দেখা যায় একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার থাকেন এবং একজন কন্ট্রোলার এবং একজন ক্রিয়েটর থাকেন। এগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। সেক্ষেত্রে একটা ট্রায়াঙ্গুলার শেপ কিন্তু তৈরি হয়। তাছাড়াও অনেক সময় আমরা দেখতে পাই ডাবল পিভটের সাথে একজন ক্রিয়েটরকে ইউজ করা হয়, সেক্ষেত্রে এটা কিন্তু এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ নেয়। কিন্তু যখন একজন সিঙ্গেল পিভটকে ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা ইনভার্টেড ট্রায়াঙ্গুলার ফরমেশন নেয়। অর্থাৎ 4-3-3 এর 3 ধরনের ভেরিয়েন্ট আছে। সর্বপ্রথম হচ্ছে ফ্ল্যাট 4-3-3, যেখানে প্রত্যেকটা প্লেয়ার একই লাইনে থাকবেন। দ্বিতীয় যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে ইনভার্টেড 4-3-3, যেখানে একটা উল্টো ত্রিভুজের মতো একটা আকৃতি তারা গঠন করেন। আর দুজন পিভট নিয়ে খেললে আমরা একটা পরিপূর্ণ সিম্পল ট্রায়াঙ্গুলার শেপ দেখতে পাই। সো এই হচ্ছে মিডফিল্ডের সব ধরনের ভেরিয়েশন। এখন আমাদের বুঝতে হবে পিভট কি, কন্ট্রোলার কি, নাম্বার 8, নাম্বার 8, 10 এগুলো কি। দেখুন এগুলো নিয়ে আমি প্রথম যে ভিডিওটা ছিল ফুটবলের বিষয়ে সেখানে কিছু আলোচনা করেছি, আরেকটু কথা বলা যাক। সো এখানে সিডিএম রুলে যিনি খেলবেন, যিনি সিঙ্গেল পিভট হতে চলেছেন, তাকে আপনি মিডফিল্ডের ডিফেন্ডার বলতে পারেন। তার মূল কাজটাই হচ্ছে ডিফেন্স করা এবং প্রতিপক্ষের আক্রমণ হলে পিছনে নেমে এসে ডিফেন্ডারদের হেল্প করা। অনেক সময় দেখা যায় সিডিএমদের কিন্তু সেন্ট্রাল ব্যাক হিসেবেও খেলানো হয়ে থাকে। আর এই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের সেকেন্ড কাজটা হচ্ছে বল ডিস্ট্রিবিউশনের প্রথম ধাপটা শুরু করা। মিডফিল্ডের প্রথম ধাপটা শুরু করবেন এই প্লেয়ারটি। সো এই ধরনের ইনভার্টেড ট্রায়াঙ্গুলার শেপের ক্ষেত্রে সিঙ্গেল পিভটের কাজটাই হচ্ছে ডিফেন্সকে হেল্প করা। তবে বাকি যে দুজন খেলোয়াড় থাকেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়। যদি তাদেরকে আপনি নাম্বার 8 নামে ডাকেন তাহলে বুঝতে হবে তাদের মূল কাজটা হচ্ছে কন্ট্রোল করা, তারা হচ্ছে কন্ট্রোলার। তারা সেই ক্ষেত্রে এই যে হাফ স্পেসটা আছে সেই হাফ স্পেসকে কাজে লাগানোর চেষ্টা করেন। এই সম্পূর্ণ অংশ জুড়ে কিন্তু হাফ স্পেসটা থাকে। সো সেক্ষেত্রে অনেকেই কিন্তু তাদের ইন্টেরিয়রও বলে থাকেন, বিকজ তাদের মূল কাজটাই হচ্ছে কন্ট্রোলিং করা এবং আক্রমণ ভাগে হেল্প করা, যদিও তাদের মধ্যে কেউ তেমন ক্রিয়েটিভলি খুব বেশি ভালো হন না। কিন্তু কিছু কিছু ফরমেশনে দেখা যায় একজন কন্ট্রোলার ইউজ করা হয়, যার মূল কাজ হচ্ছে কন্ট্রোল করা ম্যাচটাকে, ম্যাচের টেম্পোটা নিয়ন্ত্রণ করা। একজন ক্রিয়েটর ইউজ করা হয় অর্থাৎ নাম্বার 10, অর্থাৎ একজন নাম্বার 8, একজন নাম্বার 10, তার সাথে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার অর্থাৎ নাম্বার 5। সো এই জুটিটা কিন্তু ব্রাজিলে অনেকবার ইউজ করেছে। এক্ষেত্রে নাম্বার 10-এর মূল কাজটা হচ্ছে আক্রমণ ভাগে এক ভূমিকা রাখা। তাকে অনেকটা ক্যাম রোল বলা যেতে পারে। সেক্ষেত্রে সে কিন্তু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের মতো কাজ করে। কন্ট্রোলারের ক্ষেত্রে ব্রুনো গিমারেসকে আপনি কন্ট্রোলার বলতে পারেন। তার মূল কাজটা হচ্ছে ডিফেন্সের সাথে মিডফিল্ডের সমন্বয়টা রক্ষা করা, তার সাথে অ্যাটাকের সাথে খুব ভালো একটা কোঅর্ডিনেশন তৈরি করা এবং বল পাসিংয়ের ক্ষেত্রে প্রতিপক্ষর আক্রমণকে রুখে দেওয়ার পাশাপাশি নিজেদের আক্রমণটা দানা কিন্তু এই নাম্বার 8ই বাঁধিয়ে থাকেন। আক্রমণ ভাগের ক্ষেত্রেও কিন্তু অনেক ভেরিয়েশন দেখা যায়। 3 জন যে প্লেয়ার খেলবেন তাদের মধ্যে 2 জন উইঙ্গার কিন্তু ইউজ করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই সম্পূর্ণ ওয়াইড স্পেসটা ইউজ করার সুযোগ পাওয়া যায়। মাঠের প্রত্যেকটা স্পেস কিন্তু তখন কভার হয়ে যায়। সেই ক্ষেত্রে যে স্ট্রাইকার খেলবেন তিনি একজন ফলস 9ও হতে পারেন, যেমন কাই হ্যাভার্টসের মতো, কিংবা একজন প্রপার নাম্বার 9 হতে পারেন। যদি তিনি প্রপার নাম্বার 9 হন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক হেল্প পাওয়া যায়। তিনি যদি পিছনে নেমে আসেন সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষর আক্রমণ ভাগে যে ফ্রি স্পেসটা ডি বক্সে তৈরি হয় সেটা কিন্তু উইঙ্গাররা কাজে লাগানোর চেষ্টা করেন। যদি কোনো ইনভার্টেড উইঙ্গার খেলানো হয়, যেমন ব্রাজিলের ক্ষেত্রে রাফিনা, তারা কিন্তু সেখানে গোল অর্জন করেন নেন। আরও কিছু জিনিস বলে রাখার দরকার, এখানে যে মিডফিল্ডাররা খেলবেন তাদের মধ্যে কিন্তু স্পেশাল কিছু গুণ থাকতে হয়। তাদের মধ্যে খুব ভালো কোঅর্ডিনেশন থাকতে হয় যাতে তারা মিসপাস কম করেন, বিকজ মিসপাস হলে কিন্তু এখানে মিডফিল্ডটা অনেকটা ওপেন হয়ে যায়। তার উপর এখানে যে প্লেয়াররা খেলবেন তাদের কিন্তু প্রিসিশন অত্যন্ত ভালো হতে হবে। তাদের পাসিং অ্যাবিলিটির উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করবে। সো এই যে 3 জন প্লেয়ার খেলবেন তাদের প্রিসিশন পাসিং থাকতে হবে, তাদের মিসপাসের অ্যাবিলিটি অনেক কম হতে হবে। সো এই হচ্ছে 4-3-3 সম্পর্কে সম্পূর্ণ ধারণা। এবার একটু দেখে নেওয়া যাক এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কী কী। আপনি ইমেজেই দেখতে পাচ্ছেন আমরা মাঠকে যদি ভার্টিক্যালি 3 ভাগে ভাগ করি সেক্ষেত্রে সেন্ট্রাল স্পেস, ওয়াইড স্পেস এবং হাফ স্পেস 3টি পজিশনে কিন্তু কভার করে ফেলা যাচ্ছে। এখানে যে ইন্টেরিয়ররা খেলছেন তারা হাফ স্পেস কভার করে ফেলছেন, তারপর যে উইঙ্গাররা খেলছেন
তারা কিন্তু ওয়াইড স্পেস কভার করে ফেলছেন। সো ফলশ্রুতিতে যখন ডিফেন্সে দল নেমে আসবে তখন কিন্তু প্রত্যেকটা থার্ড কভার হয়ে যাচ্ছে। আবার যখন দল আক্রমণে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু প্রতিপক্ষের উপর এক্সট্রা অর্ডিনারি প্রেশার তৈরি করা যাচ্ছে। এই জন্য এই ফরমেশনটা এত বেশি জনপ্রিয়। দ্বিতীয়ত, মাঠকে যদি আমরা হরাইজন্টালি ভাগ করি সেক্ষেত্রেও দেখা যায় প্রত্যেকটি ভাগে কোনো না কোনো প্লেয়ার আসেনি, সেক্ষেত্রেও কিন্তু নিউমেরিক্যাল সুপ্রিমেসি মেনটেন করা যায়। সো এই জন্যই কিন্তু এটা সবচেয়ে ব্যালেন্সড ফরমেশনগুলোর একটা, এবং এখানে প্রত্যেকটা পজিশন, মাঠের প্রত্যেকটা স্পেস কভার করা পসিবল হয়। এর চেয়ে ভালো স্পেস কভারিং আর কোনো ফরমেশন এখন পর্যন্ত নেই। তার উপর এখানে কিন্তু মিডফিল্ড অনেক বেশি জ্যাম থাকে, যেটা কিন্তু অনেক বড় একটা সুবিধা হয়ে যায় ডিফেন্সের ক্ষেত্রে। আমরা যদি ডাবল পিভটের একটা ফরমেশন দেখি সেই ক্ষেত্রে কিন্তু একজন প্লেয়ার একটু বেশি ডিফেন্সিভ থাকবেন, একজন প্লেয়ার একটু বেশি অ্যাটাকিং থাকবেন, আর যিনি এখানে খেলবেন তাকে আপনি সরাসরি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার ক্যাম কিংবা নাম্বার 10 বলতে পারেন। এই ধরনের ডাবল পিভট ফরমেশন আমরা হয়তো নেইমারকে ইউজ করলে ব্রাজিলকে ইউজ করতে দেখতে পাবো। সেক্ষেত্রে ক্যাসিমিরো এবং ব্রুনো, এর মধ্যে ক্যাসিমিরো অনেক বেশি ডিফেন্সিভ খেলবেন, ব্রুনো মোটামুটি একটু অ্যাটাকিং খেলার চেষ্টা করবেন, এবং প্রপার একজন নাম্বার 10 হিসেবে নেইমার খেলবেন। আর ফ্ল্যাট যে 3 আছে সেই ক্ষেত্রে কিন্তু ব্রাজিলের এই পরিমাণ অ্যাবিলিটি নেই যে তারা ফ্ল্যাট 3-তে খেলতে পারে। ফ্ল্যাট 3-তে খেলার ক্ষেত্রে অলমোস্ট 3 জন প্লেয়ারকে একই রকমের হতে হয়। আমরা কিন্তু রিয়াল মাদ্রিদকে এই ফরমেশন ইউজ করতে দেখতে পেয়েছি, যেমন ক্যাসিমিরো যখন চলে গেলেন সেক্ষেত্রে কিন্তু একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু তারা খুঁজে বের করতে পারেনি। সেক্ষেত্রে কিন্তু ক্রুজকে অনেকটা এই রোলে ইউজ করা হয়েছে, যদিও ক্রুজ কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নন। তো সেক্ষেত্রে আমরা রিয়াল মাদ্রিদকে ফ্ল্যাট 3-তে খেলতে দেখতে পেয়েছি, যেখানে 3 জন প্লেয়ারই বল স্ন্যাচ করবেন, 3 জন প্লেয়ারই ডিফেন্সকে হেল্প করার জন্য বিজি থাকবেন, আবার 3 জন প্লেয়ারই আক্রমণ ভাগের প্লেয়ার হিসেবে ভূমিকা রাখবেন। অর্থাৎ এখানে প্রত্যেক প্লেয়ারের দায়িত্ব সমান হয়ে যায়। এই পরিমাণ কোয়ালিটি যেহেতু ব্রাজিল দলে নেই, এটা ইউজ করার সম্ভাবনা অনেক কম। দেখুন, এই ফরমেশনের কিন্তু সুবিধা অনেক বেশি, কিন্তু অসুবিধা তুলনামূলক কম। তবুও কিছু অসুবিধা তো থাকবে। যখন ফুলব্যাকরা আক্রমণে যাবেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালনারেবল হয়ে যায় এই ফরমেশনটা। সেক্ষেত্রে তারা যদি মিসপাস করেন, এখানে মিডফিল্ডাররা নিচে নেমে এসে কিন্তু সেন্ট্রাল স্পেসটা কভার করতে পারবেন, কিন্তু এই ওয়াইড স্পেসটা সম্পূর্ণ কিন্তু খালি থেকে যায়। আর এই ওয়াইড স্পেস সম্পূর্ণ খালি থাকার কারণে প্রতিপক্ষ যদি ভালো উইঙ্গার থাকে তারা কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ পেয়ে যায়। এটাই হচ্ছে এই ফরমেশনের সবচেয়ে বড় সমস্যা। সেই ক্ষেত্রে খুবই ভালো কোয়ালিটির ফুলব্যাক প্রয়োজন, যার আক্রমণ এবং ডিফেন্সের দুই দিক দিয়েই খুব ভালো হার্ডওয়ার্কিং হবেন। আমরা যদি 4-3-3 ফরমেশনের দিকে তাকাই তাহলে খুবই দুর্দান্ত একটি জিনিস দেখতে পাবো। কোন একটা ফরমেশনের জ্যামিতি এবং প্যাটার্ন যে কত সুন্দর হতে পারে সেটা আমরা এই 4-3-3 ফরমেশন থেকে দেখতে পাই। দেখুন, আপনি এই যে সিডিএম আছেন তার সাথে দুজন যে ডিফেন্ডার আছেন তাদের মধ্যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আমরা যদি মিডফিল্ডে দেখি এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আমরা যদি উইঙ্গারের সাথে এই নাম্বার 9 এইখানে আমরা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, আবার এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানেও একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। সো এখানে কিন্তু সম্পূর্ণ পিচ জুড়ে শুধু ট্রায়াঙ্গেল আর ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল আর ট্রায়াঙ্গেল। এটা সবচেয়ে বেশি স্পেস কভার করতে সাহায্য করে। সো এই ছিল 4-3-3 নিয়ে সব কিছু। এবার চলুন দেখে আসা যাক 4-4-2। এই 4-4-2 ফরমেশনটা হচ্ছে ফুটবলের সবচেয়ে সিম্পল এবং শুরুর দিকের অর্গানাইজড ফরমেশন, এবং এই ফরমেশনকে অনেকে গোল্ডেন স্ট্যান্ডার্ডও বলে থাকেন। 4-4-2 ফরমেশনের মূল শক্তি হচ্ছে ভার্টিক্যাল লাইন। এটি পিচকে খুব ভালোভাবে কভার করতে পারে। তাছাড়া এখানে জোনাল মার্কিং দেখতে পাওয়া যায়, অর্থাৎ প্লেয়াররা কোনো প্লেয়ার মার্কিংয়ের উপর গুরুত্ব না দিয়ে স্পেসকে মার্ক করার ক্ষেত্রে গুরুত্ব দেন, যেমনটা আরিগো সাকি মিলান করে দেখিয়েছিল। তারা ম্যান টু ম্যান মার্কিং না করেও দুর্দান্ত ডিফেন্সিভ পারফরমেন্স দেখিয়েছিল এই জোনাল মার্কিংয়ের মাধ্যমে। আমরা যদি ফরমেশনের দিকে তাকাই এখানে 4 জন ডিফেন্ডার থাকেন, 4 জন মিডফিল্ডার থাকেন, 2 জন অ্যাটাকার থাকেন। এখানে অ্যাটাকার 2 জনকে আমরা বলে থাকি সেন্ট্রাল ফরওয়ার্ড। এখানে কিন্তু আমরা নাম্বার 9 শব্দটা ইউজ করি না। তাছাড়াও আমরা অ্যাটাকার শব্দটা ইউজ করে থাকি। এখানে কিন্তু গোলকিপারের রোল ততটা বেশি গুরুত্বপূর্ণ না, যেমনটা 4-3-3 ক্ষেত্রে ছিল। এখানে গোলকিপারকে ভালো ষষ্ঠবার হলেই হয়, তার বল ডিস্ট্রিবিউশন ততটা ভালো না হলে হয়। সেক্ষেত্রে কিন্তু এলিসন এই ধরনের ফরমেশনে খুব ভালো ফিট হয়ে যায়। তাছাড়া এখানে যে 2 জন ডিফেন্ডার থাকেন তাদের মধ্যে সেম একই ধরনের অ্যাবিলিটি থাকতে হবে। তারা এরিয়ালে ভালো হতে হবে, ফিজিক্যালি ভালো হতে হবে, ডিফেন্সকে হেল্প করতে পারতে হবে, এবং তাদের বল ডিস্ট্রিবিউশন খুবই ভালো হতে হবে। বিকজ এই ফরমেশনের বল ডিস্ট্রিবিউশন কিন্তু গোলকিপার থেকে শুরু হয় না, বল ডিস্ট্রিবিউশনটা শুরু হয় সেন্টার ব্যাকদের মাধ্যমে। এখানে উইঙ্গাররাও আগের মতো রোল প্লে করেন, তাদের কাজও সিম্পল, আগের মতো আক্রমণে ভূমিকা রাখা, ডিফেন্সে এসে ডিফেন্স করা, সিম্পল। কিন্তু এখানে মিডফিল্ডে অনেক বেশি ডিফারেন্স দেখা যায়। মিডফিল্ডে 2 জন প্রপার মিডফিল্ডার ইউজ করা হয় আর 2 জন উইঙ্গার ইউজ করা হয়। সো উইঙ্গারের রোলটা কি আমরা আগেই দেখেছি, এখানেও কিন্তু উইঙ্গারদের সেম রোল, বাট এখানে উইঙ্গাররা ডিফেন্সে নেমে এসে অনেক বেশি হেল্প করার চেষ্টা করেন, যার কারণে প্রতিপক্ষের ক্ষেত্রে স্পেস খুঁজে বের করা এই ধরনের ফরমেশনে খুবই ভয়ানক হয়ে যায়। সাধারণত যে দলগুলো লব লকে খেলে, দুর্বল দলগুলো যেগুলো সাধারণত আক্রমণে তেমন ভূমিকা রাখে না, তারা এই ধরনের একটা ফরমেশন ইউজ করার চেষ্টা করে, যাতে স্পেস সবচেয়ে বেশি কভার করা যায় এবং প্রতিপক্ষ ভালো
গোল করতে না পারে। এখানে উইঙ্গারদের রোল কিন্তু আগের মতোই, কিন্তু মিডফিল্ডারদের রোলের মধ্যে কিছু ডিফারেন্স দেখা যায়। এখানে যে দুজন মিডফিল্ডার খেলবেন এর মধ্যে যে কোনো একজনকে হতে হয় ডিফেন্সিভ স্টাইলের, তার মূল কাজটা হচ্ছে ডিফেন্সিভ, আর যিনি আরেকজন খেলবেন তার একই সাথে ক্রিয়েটার এবং কন্ট্রোলিং অ্যাবিলিটি থাকতে হবে। কিন্তু এই ফরমেশনের বাকি সব কিছু 4-3-3 মতো হলেও এখানে সবচেয়ে বেশি চেঞ্জ দেখা যায় আক্রমণে। আক্রমণ ভাগে যে কোনো একজন প্লেয়ার থাকবেন যাকে আমরা টার্গেট ম্যান বলতে পারবো, সে কিন্তু ফিজিক্যালি স্ট্রং হবে, গোল করার ক্ষেত্রে তার এবিলিটি কিন্তু ভালো থাকবে। আর সেকেন্ড যিনি ফরওয়ার্ডে খেলবেন তাকে বলা হয় তাকে পোচার, অর্থাৎ তার মূল কাজটা হচ্ছে অতি দ্রুত গতিতে গোল অর্জন করে নেওয়া, অর্থাৎ যিনি একটু ফাস্ট ফিনিশিং করতে পারেন তাকে এই রোলে খেলানো হয়। তাছাড়াও অফ দ্য বল মুভমেন্টের ক্ষেত্রে তাকে ইউজ করা হয়, যিনি ডিফেন্সকে ব্যস্ত রাখেন, যার কারণে টার্গেট ম্যান কিন্তু অনেকটা সুযোগ পেয়ে যান। অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে দলগুলোতে আক্রমণে খুব বেশি ধার নেই তারা এই ধরনের ফরমেশন ইউজ করে থাকে। সেক্ষেত্রে যে দুজন প্লেয়ার এখানে খেলেন তাদের কিন্তু অনেক বেশি টেকটিক্যালি স্কিলড হতে হয়, তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স অনেক ভালো, তাদেরকে এই ধরনের ফরমেশন ইউজ করা যায়। বিকজ এখানে একজন প্লেয়ারকে কমপ্লিট প্লেয়ার হতে হবে যদি সে এখানে খেলতে চায়। 4-4-2 ক্ষেত্রে কিন্তু সুবিধা অনেকগুলো। 4-4-2 সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সিম্পল, এটা কিন্তু জাতীয় দলগুলো খুব সহজে মাঠে ইমপ্লিমেন্ট করতে পারে, বিকজ ক্লাবে কিন্তু অনেক সময় পাওয়া যায়, জাতীয় দলে কম সময় পাওয়া যায়। তাছাড়াও এটা অনেক বেশি পুরাতন এবং অনেক লম্বা সময় ধরে এখনও ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ফরমেশনগুলোর একটি, অর্থাৎ এটা কিন্তু অনেক বেশি লঞ্জিভ একটা ফরমেশন। তারপর এই ফরমেশনটাকে ভাঙা কিন্তু অনেক কঠিন। আপনি যদি ডিফেন্সিভলি খুবই স্ট্রং একটা ডিফেন্স চান তাহলে কিন্তু এটা আপনার ফার্স্ট চয়েস হতে পারে। দেখুন এখানে কিন্তু আক্রমণ ভাগের প্লেয়াররা যে কোনো একজন নিচে নেমে আসেন, যার কারণে উইঙ্গাররা কিন্তু অনেক বেশি ফ্রি স্পেস পেয়ে যান এবং এই ফ্রি স্পেসকে কাজে লাগিয়ে ডিফেন্সকে ব্রেক করাই হচ্ছে এখানের কাজ। এই ফরমেশনটার উইকনেস বলতে গেলে মূল কথা হচ্ছে এখানে কিন্তু মিডফিল্ড অনেক বেশি দুর্বল। যে দলগুলো মিডফিল্ডে 3 জন প্লেয়ার নিয়ে খেলবে সেই দলগুলোর বিপক্ষে কিন্তু এই ফরমেশনটা ভুগবে, এটা হচ্ছে সবচেয়ে বড় উইকনেস। বিকজ যেহেতু 3 জন মিডফিল্ডার খেলবে, এই 2 জন কিন্তু একই সাথে এই 3 জনের সাথে পেরে উঠবে না। এই ধরনের ফরমেশন ইউজ করার সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে আক্রমণটা মূলত মাঝখান থেকে হয়। যে দলগুলোর মিডফিল্ড অনেক বেশি শক্তিশালী তাদের বিপক্ষে এই ধরনের ফরমেশন ইউজ না করা ভালো, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা বুমেরাং ঘটে যেতে পারে। সো এই ছিল 4-4-2। 2010 সালে যখন স্পেন দল বিশ্বকাপ জিতে তখন থেকেই এই 4-2-3-1 ফরমেশন সবার সবচেয়ে পছন্দের ফরমেশনে পরিণত হয়ে যায়। ফুটবলে এখনও এই ফরমেশনকে সবচেয়ে ব্যালেন্সড ফরমেশন হিসেবে চিহ্নিত করা হয়। এই ফরমেশন অনেক সিম্পল, জাতীয় দলগুলো এই ফরমেশনে খেলতে অনেক বেশি পছন্দ করে এবং একাধিক জাতীয় দল এই ফরমেশনে কিন্তু সাফল্য পেয়েছে। ব্রাজিল 2018 সালে 2022 সালে এই ফরমেশনেই খেলেছিল 4-2-3-1। এই ফরমেশনের নাম শুনে নিয়ে এরকম মানুষ পাওয়া কিন্তু অনেক কঠিন। দেখুন এই ফরমেশনটা কিন্তু অনেক সিম্পল। এই ফরমেশনে কিন্তু 4টা কম্পার্টমেন্ট থাকে। ফার্স্ট কম্পার্টমেন্টে ডিফেন্ডাররা থাকেন, এরপরে ডিফেন্সিভ মিডফিল্ডাররা থাকেন, তারপর অ্যাটাকিং মিডফিল্ডাররা থাকেন। সো 4 জন ডিফেন্ডার ইউজ করা হয়, 2 জন সেন্টার ব্যাক থাকেন, তাদের রোল কিন্তু আগের মতোই, আগে যে ফরমেশনগুলো আমরা ব্যাখ্যা করেছি তেমনই। আর যে 2 জন ফুল ব্যাক থাকেন তাদের কাছেও কিন্তু উইং ব্যাকের মতোই, যেরকমটা আমরা আগে দেখিয়েছিলাম। কিন্তু যে মিডফিল্ড আছে সেই মিডফিল্ডে কিন্তু অনেক পরিবর্তন দেখা যায়। এখানে 2 জন মিডফিল্ডার খেলেন এবং 2 জন মিডফিল্ডারের মাধ্যমে একটা ডাবল পিভট তৈরি করা হয়। এখানে যে 2 জন মিডফিল্ডার খেলেন তাদের কিন্তু নির্দিষ্ট নাম রয়েছে। একজনকে বলা হয় বল উইনার, আরেকজনকে বলা হয় ডিপ লাইং প্লেমেকার। অর্থাৎ যে প্লেয়ারটি এখানে ডিফেন্সিভ প্লেয়ারের মতো খেলবেন, যিনি বলটা উইন করবেন, তিনি হচ্ছেন সেই বল উইনার। 2018 বিশ্বকাপে পাউলিনো এবং ক্যাসিমিরোর যে জুটি আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে পাউলিনো ছিলেন সেই ডিপ লাইং প্লেমেকার, যিনি অনেকটা অ্যাটাকিংও থাকবেন, আবার ডিফেন্সে এসে ডিফেন্সকেও হেল্প করবেন, তবে তার মূল কাজটা হচ্ছে আক্রমণকে তৈরি করা। অপর দিক দিয়ে ক্যাসিমিরো ছিলেন সেই বল উইনার, যার মূল কাজটাই ছিল বলকে ছিনিয়ে নেওয়া। আমরা যদি অ্যাটাকিং মিডফিল্ডে আসি সেক্ষেত্রে 2 জন উইঙ্গার থাকেন, যেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। তাদের মূল কাজটা হচ্ছে হাফ স্পেসকে কাজে লাগানো। কিন্তু এই মাঝখানের যে পজিশনটা সেটা অনেকটাই ফুটবল থেকে এখন প্রায় বিলুপ্তির পথে, সেটা হচ্ছে নাম্বার 10 রোলটা। এই পজিশনে যে প্লেয়ারটা খেলে থাকেন তাকে বলা হয় সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, ক্যাম কিংবা নাম্বার 10। একজন পরিপূর্ণ নাম্বার 10-এর কাজটা কি? পরিপূর্ণ নাম্বার 10-এর কাজ হচ্ছে এখানে সেকশন 14-কে কাজে লাগানো, এই ডি বক্সের বাইরের স্পেসটা। ফুটবল ফিল্ডকে কিন্তু 18 ভাগে ভাগ করা হয়, আর এই সেকশনসগুলো জানতে আপনি ফুটবল এবিসির ফার্স্ট এপিসোডটা দেখুন। সো এখানে নাম্বার 10-এর মূল কাজটাই হচ্ছে বলটাকে ক্রিয়েট করা। তিনি দলের মূল ইঞ্জিন, দলের মূল তারকা, এবং এখানে কিন্তু যে প্লেয়ারটা খেলবেন তার কাজটা হচ্ছে ফাইনাল পাস বের করা। তিনি হয় এখান থেকে শুট করে গোল করবেন, না হলে ফাইনাল পাসটা বের করবেন যার মাধ্যমে অ্যাসিস্ট করবেন। এই জন্যই কিন্তু ফুটবলে নাম্বার 10 এই জার্সিটা কিন্তু খুব জনপ্রিয়। বলা যেতে পারে প্রত্যেকটা দলের সেরা খেলোয়াড়রা কিন্তু নাম্বার 10 জার্সি পরেন। এটা শুরুটাই কিন্তু হয়েছে এই স্টাইল থেকে। আবার এই ফরমেশনটা যখন ডিফেন্সিভ কাজে লাগে তখন কিন্তু ফরমেশনটা অনেকটা বেশি ডিফেন্সিভ হয়ে যায়। আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই ডিফেন্ডাররা কিন্তু 4-5-1 এই ফরমেশনে চলে যান, যার কারণে প্রতিপক্ষের ক্ষেত্রে এই ফরমেশনটা ভাঙা অনেক কঠিন হয়ে যায়। তবুও এই ফরমেশনের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে সেই মিডফিল্ডটাই। মিডফিল্ডে যিনি ক্যাম্প থাকেন তার মূল কাজটা কিন্তু আক্রমণ ভাগেই থাকে, তার সাথে কিন্তু ডিফেন্সের খুব বেশি যোগসূত্র দেখা যায় না। সেক্ষেত্রে যে দলগুলো 3 জন মিডফিল্ডার নিয়ে খেলছে তার বিপক্ষে এই ফরমেশনটা কিন্তু ভেঙে পড়ে, রীতিমতো বিধ্বস্ত হয়ে যায়। এর মূল কারণটা হচ্ছে মিডফিল্ডে এই 2 জনের পক্ষে 3 জনের মিডফিল্ডকে কভার করা পসিবল না।
আর এই ফরমেশনের সবচেয়ে বড় উইকনেসই হচ্ছে এটা মিডফিল্ডকে খুব ভালো কভার করতে পারে না। এই ফরমেশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হোয়াইট স্পেসকে খুব ভালোভাবে গার্ড করা যায়। এখানে কিন্তু আক্রমণ ভাগে হোয়াইট স্পেসকে খুব ভালো ইউজ করা যায় যখন ফুল ব্যাকরা উপরে উঠে যান, আবার যখন ফুল ব্যাকরা নিচে নেমে যান সেক্ষেত্রেও কিন্তু ডিফেন্সিভলি অনেক বেশি হেল্প পাওয়া যায়। এখানে যিনি আক্রমণ ভাগে খেলেন তাকে আমরা প্রপার নাম্বার 9 বলতে পারি, সরাসরি নাম্বার 9 বলতে পারি, বিকজ তিনি হচ্ছেন দলের মূল টার্গেটম্যান। তার কিন্তু এক্সট্রা খুব বেশি দায়িত্ব নেই, শুধুমাত্র গোল করা, বল ক্রিয়েটিভিটির ক্ষেত্রে খুব বেশি ভূমিকা এই ফরমেশনে তার দেখা যায় না। এবং এই ধরনের স্ট্রাইকাররা সাধারণত দুজন ডিফেন্ডারের মাঝখানে ঢোকার চেষ্টা করেন। তো এই ছিল 4-2-3-1 সবচেয়ে বেসিক ফরমেশনগুলোর একটি, যেখানে খুব বেশি পরিবর্তন 4-3-3 এর সাথে নেই, কিন্তু কিছু বেসিক পরিবর্তন অবশ্যই আছে। ফুটবলের শুরুর দিকে কিন্তু অনেক বেশি অগোছালো ছিল ফরমেশনগুলো, কিন্তু আধুনিক যুগেও কিছু কোচ সেই অগোছালো যুগটাকে ফিরত আনার চেষ্টা করেছেন। তো বর্তমান সময়ে আবারও সেই 3-5-2, 3-2-4-1 কিংবা 3-3-4 এই ফরমেশনগুলো গুরুত্ব পেয়ে এসেছে এবং এগুলোকে বলা হয় হাইব্রিড ফরমেশন। বিশেষ করে পেপ গার্দিওলার 3-2-4-1, লিভারপুলের 3-3-4 এই ফরমেশনসগুলো কিন্তু অনেকেরই নজর কেড়েছে। তাছাড়া ইনজাগির অধীনে ইন্টার মিলানের ব্যাক থ্রির যে রুলটা ছিল সেটাও কিন্তু খুব জনপ্রিয়তা পেয়েছিল। তাছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদে দিয়াগো সিমিওনে কিন্তু 3 ডিফেন্ডার দিয়ে ট্রাই করেছেন। সেক্ষেত্রে কিন্তু ফুটবলের অনেক চেনাবাধা রোল কিন্তু পরিবর্তন হয়ে যায়। সো এই ধরনের হাইব্রিড ফরমেশনের কিন্তু বিভিন্ন ধরনের টাইপ আছে। এর মধ্যে এটা একটা খুব পরিচিত টাইপ, যেটা কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ মাঝে মাঝে ইউজ করে থাকে। এক্ষেত্রে কিন্তু 3 জন ডিফেন্ডার থাকেন যারা সম্পূর্ণরূপে ডিফেন্সের দায়িত্বে থাকেন। তাদের কাজই হচ্ছে ডিফেন্সকে সেভ করা, তাদের বল ডিস্ট্রিবিউশন যে কোনো একজনের ভালো হলেই হয়। আর এই ধরনের ফরমেশনে গোলকিপার ভালো শটস্টপার হতে হয়, যেহেতু মাত্র 3 জন ডিফেন্ডার এখানে কিন্তু অনেক খালি জায়গা থেকে যায়। অপর দিক দিয়ে এখানে সর্বপ্রথমবার একটা নতুন জিনিসের আবিষ্কার আমরা দেখতে পাই, সেটা হচ্ছে উইং ব্যাক। এখানে কিন্তু আমরা ফুল ব্যাক দেখতে পাচ্ছি না, উইং ব্যাক দেখতে পাচ্ছি, যারা একই সাথে উইঙ্গার হবেন, একই সাথে কিন্তু তারা ডিফেন্ডেও হেল্প করবেন। তাদের সম্পূর্ণ হোয়াইট স্পেসকে কভার করতে হয়, যার কারণে তাদের কিন্তু অনেক বেশি ওয়ার্কলোড নিতে হয়। সো এই ধরনের প্লেয়ারদের মধ্যে অবশ্যই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের নাম বলা যেতে পারে। তাছাড়া ব্রাজিলের ইয়ান কৌতোরা এই পজিশনে কিন্তু খেলে থাকেন। এই পজিশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মিডফিল্ড অত্যন্ত ভালো হয়, যেহেতু এখানে হোয়াইট স্পেসটা দুজন উইং ব্যাক কভার করে ফেলেন। মিডফিল্ডটাকে যদি কভার করে ফেলা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ মাঠের বেশিরভাগ স্পেস কভার করে ফেলা যায়। তার সাথে অ্যাটাকিং এবং মিডফিল্ডে অনেকটা নিউমেরিক্যাল সুপ্রিমেসি মেনটেন করা যায়। একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা সিঙ্গেল পিভটের সাথে দুজন প্লেয়ার ইউজ করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু যে কোনো একজন কন্ট্রোলার আর যে কোনো একজন ক্রিয়েটার হবেন। আর আক্রমণ ভাগে যে দুজন প্লেয়ার ইউজ করা হবে তারা কিন্তু 4-4-2 ফরমেশনের মতো যে কোনো একজন হবেন টার্গেটম্যান, আরেকজন হবেন তার কাজ হচ্ছে অফ দ্য বল রান করা এবং প্লেয়ারকে হেল্প করা। এই ক্ষেত্রেও কিন্তু যে প্লেয়াররা খুব ভালো হয় আক্রমণ ভাগে তাদেরকে এইভাবে ইউজ করা যেতে পারে। সো এটা হচ্ছে একটা বেসিক হাইব্রিড ফরমেশন। তাছাড়া আমরা অনেক ধরনের হাইব্রিড ফরমেশন দেখতে পাই, যেমন এটা একটা বেসিক হাইব্রিড ফরমেশন যেটা আমরা দেখতে পাচ্ছি 3-4-3, যেটা কিন্তু পেপ গার্দিওলা ইউজ করে থাকেন অনেক ক্ষেত্রেই। সো এই ক্ষেত্রে কিন্তু যে দুজন প্লেয়ার মাঝখানে থাকেন, যে কোনো একজনকে কিন্তু ডিফেন্সিভলি স্ট্রং হতে হয়, আরেকজনকে কিন্তু ক্রিয়েটিভলি স্ট্রং হতে হয়। আর বাকি যে দুজন প্লেয়ার থাকেন তাদেরকে উইং ব্যাক হিসেবে ইউজ করা যায়। তাদের কিন্তু ডিফেন্সেও কিন্তু অনেক বেশি রোল থাকে। পেপ গার্দিওলার ক্ষেত্রে দেখা যায় যে কোনো একজন কিন্তু ডিফেন্সিভলি হেল্প করেন, আরেকজন হেল্প করেন না, এবং আক্রমণ ভাগে বেসিক 4-2-3-1 মতো একটা স্টাইল তৈরি করার চেষ্টা করা হয়। দেখুন, ফরমেশনসের কোনো শেষ নেই। ফুটবলে ফরমেশন কনস্ট্যান্ট থাকে না, সেটা পরিবর্তন হয় প্রতিনিয়ত। এমনকি মাঠের ভিতরেও প্রতিনিয়ত আমরা ফরমেশনের পরিবর্তন দেখি। ফরমেশন ভবিষ্যতে নতুন নতুন ফরমেশন আবিষ্কার হতে পারে। তার আগে এই ফরমেশন যারা আছে এই ফরমেশনের সুবিধা বলা যাক। এই সুবিধা হচ্ছে এই ফরমেশনের ক্ষেত্রে হোয়াইট স্পেস খুব ভালো ইউজ করা যায়। সুবিধা হচ্ছে মাত্র যেহেতু 3 জন সেন্টার ব্যাক খেলানো হচ্ছে, গোল খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এক্ষেত্রে কিন্তু যে উইং ব্যাকরা আছেন তারা অনেক সময় ট্র্যাক ব্যাক করতে পারেন না। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এই ধরনের ফরমেশন পছন্দ করি না, বিকজ আমার কাছে মনে হয় 4 জন ডিফেন্ডারের চেয়ে কম ডিফেন্ডার খেলানো বোকামি ছাড়া আর কিছুই নয়। যদিও অনেক দল এটাতে কিন্তু সফল হয়েছে। আচ্ছা, এবার একটা পিকুলিয়ার ফরমেশন নিয়ে কথা বলা যাক, যেটা কার্লো আনচেলত্তি ব্রাজিলকে খেলিয়ে থাকেন, সেটা হচ্ছে 4-2-4। এই ফরমেশনটা মূলত রিলেশনিজম নামক একটি ফিলোসফির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সেটা নিয়ে কিন্তু ভবিষ্যতে ভিডিও থাকবে। যে দুজন মিডফিল্ডার থাকেন এখানে তাদের কাজটা হচ্ছে অনেক বেশি কঠিন। তাদের কিন্তু অনেক বেশি স্পেস কভার করতে হয়। শুধু তাই নয়, একসাথে মিডফিল্ডে অনেক বেশি খালি জায়গা তৈরি হয়। তবে যে প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন ভালো, যে প্লেয়াররা টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড, যে প্লেয়াররা অনেক বেশি ওয়ার্কলোড নিতে পারেন, তাদের জন্য এই ফরমেশনটা কিন্তু লেজেন্ডারি হয়ে যেতে পারে। এখানে দুজন অ্যাটাকার থাকেন, এই দুজনের মধ্যে দুজনই ফলস 9 হন। এখানে কিন্তু সবচেয়ে বেশি ফলস 9-এর ইউজটা দেখতে পাওয়া যায়। একজনও কিন্তু প্রপার অ্যাটাকার সাধারণত হন না। যদি হন, একজন টার্গেট ম্যান হবেন, আরেকজন হবেন পোচার। আর যে দুজন খেলবেন উইঙ্গারে, তাদের কিন্তু ভূমিকা অনেক বেশি। তাদের কিন্তু পিছনে নেমে এসে ইনভার্টেড করে কিন্তু মিডফিল্ডকে হেল্প করতে হয়। এখানে কিন্তু তাদের হোয়াইট স্পেস থেকে মিডফিল্ডকে হেল্প করার উপর গুরুত্ব দিতে হয়। ডিফেন্সের ক্ষেত্রে যে দুজন ডিফেন্ডার থাকেন, একজনকে ভালো বল ডিস্ট্রিবিউটর হতে হয়, একজনকে ভালো সেভার হতে হয়। আর ফুল ব্যাকরা সাধারণত খুব বেশি ওভারল্যাপে যাওয়ার চেষ্টা করেন না। যদি জানো একজন থাকবেন নিচে, আরেকজন আক্রমণে যাবেন।
এক্ষেত্রে প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন থাকলে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ দিতে পারে। অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আপনি পূর্ণ আক্রমণাত্মক স্টাইলটা ইউজ করতে পারছেন, এর চেয়ে ভালো আক্রমণাত্মক কোনো ফরমেশন হতে পারে না। সেক্ষেত্রে বিশ্বের সেরা সেরা আক্রমণ ভাগের প্লেয়ার যদি আপনার থাকে তাহলে এটাই তো আপনি ইউজ করবেন। সমস্যা হচ্ছে আক্রমণের সাথে ডিফেন্সের তেমন কোনো ধরনের কম্বিনেশনে দেখা যায় না। এখানে মিডফিল্ডের সাথে আক্রমণেরও হিউজ গ্যাপ দেখা যায়, মিডফিল্ডের সাথে ডিফেন্সেরও হিউজ গ্যাপ দেখা যায়। যে দলগুলো 3 জন মিডফিল্ডার নিয়ে খেলবে তাদের বিপক্ষে এই ফরমেশন সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। সো এটাই হচ্ছে এর অসুবিধাগুলো। সো এই ছিল ওভারঅল যতগুলো বেসিক ফরমেশন আমরা বর্তমানে দেখতে পাই সেগুলো। আবারও বললাম, ফরমেশনসের কোনো শেষ নেই, সেটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। ভবিষ্যতে আমরা নতুন নতুন ফরমেশন দেখতে পাবো। ওভারঅল এই ভিডিওটা দেখলে আপনি ফরমেশনসের সব কিছু কভার করে ফেলতে পারবেন। সো বিশ্বকাপের আগে এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। ফুটবলের বেশি বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।